প্রেক্ষাপট এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এক তর্জনীর ইশারায় ঝাঁপিয়ে পড়েছিল 7.5 কোটি বাঙালি। দীর্ঘ 9 মাসের প্রাণপণ যুদ্ধে বাঙালিরা ছিনিয়ে এনেছিল নিজেদের স্বাধিকার, একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব জানান দিয়েছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের 1 বছরের মাথায় একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, পরাজিত জামাত রাজাকার আলবদর গোষ্ঠী ও ক্ষমতালোভী কিছু সেনা কর্মকর্তার চক্রান্তে শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে উঠলেন। যার নির্দেশে, যার নেতৃত্বে একটি দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ব্যক্তিকেই বানানো হলো কালপ্রিট। ভগ্নপ্রায় অর্থনীতি পুনরুদ্ধার, সম্পূর্ণ রকমভাবে বিধ্বস্ত অবকাঠামোসমূহের পুনর্নির্মাণ, খাদ্য বস্ত্রহীন 7.5 কোটি মানুষের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য যখন শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের কাছে অর্থঋণের জন্য হাত পাতছেন, সে সময় এই দেশকে অস্থিতিশীল করতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে পড়েছিল। একদলীয় শাসন ব্যবস্থার নামে বাকশাল নিয়ে অহেতুক মিথ্যা প্রোপাগান্ডা, হাতে গোনা কয়েকটি পত্রিকা বাদে অন্য সকল পত্রিকা বন্ধের নামে বাকস্বাধীনতা হরণের অভিযোগ, রক্ষী বাহিনীর নামে স্বেচ্ছাচারিতা ও শেখ কামালের ব্যাংক ডাকাতির কেচ্ছাকাহিনীর নামে হাজারো রকমের মিথ্যা গল্প বলে বলে শেখ মুজিবের প্রতি দেশের মানুষের মনকে বিষিয়ে তোলা হয়েছিল। মুক্তিযুদ্ধের 4 বছরের মাথায় এই প্রোপাগান্ডা মোটামুটি তারা স্টাবলিশ করে ফেলে। শেখ মুজিব পাকিস্তানি বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। যুদ্ধের 9 মাস পাকিস্তানের কারাগারে বসে দিব্যি আরাম আয়েসে মুরগির রান চিবুতেন। শেখ মুজিব স্বাধীনতা চাননি, বরং স্বায়ত্তশাসন চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে ভারত ভ্রাতৃপ্রতিম 2 পাকিস্তানের মধ্যে তাদের নিজেদের স্বার্থে ভাঙ্গন সৃষ্টি করতেই শেখ মুজিবকে অস্ত্র সৈন্য দিয়ে সহায়তা করেছিল। তারা এ সময়ের মধ্যে এটাও স্টাবলিশ করেছিল, ইন্ডিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। শুধু তাই নয়, এ সময় থেকেই ভারত বিরোধী নানা ধরনের স্লোগান দানা বাজতে থাকে। মূলত সিআইএ, পশ্চিম পাকিস্তান এবং পরাজিত রাজাকার আলবদরদের সম্মিলিত প্রোপাগান্ডায় ভারত বাংলাদেশের শত্রু এবং শেখ মুজিব একজন ফ্যাসিস্ট, এই দুটি ধারণা স্টাবলিশ করে ফেলে। 75-এ শেখ মুজিব বিরোধী প্রোপাগান্ডা এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পর দেশের বেশিরভাগ মানুষ ন্যূনতম প্রতিবাদ করার সাহস পর্যন্ত করে নাই। প্রেক্ষাপট 2 মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে রাজাকার বাহিনীর যোগসাজশে 30 লক্ষ মানুষ হত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, আলবদর বাহিনীর হাতে দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী হত্যা, পাকি নানাদারদের হাতে 3.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন ছিল পরিকল্পিতভাবে এ দেশকে পঙ্গু করে দেওয়ার একটা চক্রান্ত। বিশেষ করে বিজয়ের খুব সন্নিকট সময়ে রাজাকার আলবদর গোষ্ঠী যখন তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়েছিল, তখনই তারা বুদ্ধিজীবী হত্যা ও নারী ধর্ষণে উন্মত্ত হয়ে উঠেছিল। সবকিছুর পরেও যখন তাদের পরাজয় অনিবার্য হয়ে পড়েছিল, তখনই তারা শেখ মুজিবের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করে। মুক্তিযুদ্ধ পরবর্তী পরাজিত রাজাকার আলবদর আল শামস বাহিনী ও তাদের অন্যতম পৃষ্ঠপোষক জামাতে ইসলাম তথা দেশদ্রোহীগণদের চোখে সে সময়ের শেখ মুজিব ছিলেন স্বৈরাচার, ফ্যাসিস্ট। প্রেক্ষাপট 3 I উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান বলা জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করে কয়েক হাজার সেনা কর্মকর্তাদের খুন-গুম করে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিবের খুনিদের ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত করে পাঠানো, রাজাকার শাহ আজিজুর রহমানকে মন্ত্রিত্ব দেওয়া, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পাকিস্তানি নাগরিক গোলাম আজমকে বাংলাদেশ পুনর্বাসিত করা ও জামাতকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পরাজিত রাজাকার দেশদ্রোহীদের রাজনীতিতে জায়গা করে দেওয়া ছিল পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বীরত্বসূচক পদক জোরাত-ই-নিশান পাওয়া জিয়াউর রহমানের অন্যতম কৃতিত্ব। সেনাবাহিনীর অন্তর্দ্বন্দ্ব, নিজ দলীয় নেতাদের বেইমানির কারণে জিয়াউর রহমান নিহত হলে ক্ষমতায় আসেন আরেক সেনাশাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। জিয়াউর রহমানের মতো তিনিও দমন নিপীড়ন করে স্বৈরশাসকের তকমা পেয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থানের পর এরশাদ ক্ষমতাচ্যুত হলে 91-এর নির্বাচনে 4 দলীয় জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তিনি এরপরেও কয়েক দফা সরকার গঠন করেছিলেন। তিনি সেনাবাহিনী সম্পর্কে একবার প্রকাশ্য বক্তৃতায় বলেছিলেন, সেনাবাহিনী অকৃতজ্ঞ কুকুর। খালেদা জিয়া প্রথম সরকার গঠনের পর আওয়ামী নেতৃত্বাধীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর আন্দোলন যখন তুঙ্গে, তখন খালেদা জিয়া বলেছিলেন, একমাত্র পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, যদিও তিনি শেষমেশ সে দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন।
খালেদা জিয়ার আমলেই তার নির্বাচনী জোট জামাতে ইসলামের 4 জন বিখ্যাত যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত লাল সবুজের পতাকা তুলে দেওয়া হয়েছিল দেশদ্রোহী রাজাকার আলবদর প্রধানদের গাড়িতে। তার জ্যৈষ্ঠ পুত্র মিস্টার 10% খ্যাত তারেক রহমানের হাওয়া ভবন নামের একটা মিনি পার্লামেন্টের মাধ্যমে ব্যাপক লুটপাট ও সন্ত্রাসের কারণে খালেদ জিয়ার সরকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তারেক রহমান সিন্ডিকেট, বিশেষ করে গিয়াস আল মামুনের খাম্বা লিমিটেড নামের এক নামকাওয়াস্তে কোম্পানির মাধ্যমে কয়েক হাজার কোটি সরকারি টাকা লোপাট করা হয়। ভারতের 7 সিস্টারকে অস্থিতিশীল করতে খালেদা সরকারের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সরাসরি পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে অস্ত্র চালান, উলফা নেতা অনুপ চেটিয়ার সাথে যোগাযোগ, 10 ট্রাক অস্ত্র চালান, দেশব্যাপী বাংলাভাইয়ের তাণ্ডবের সাথে সরাসরি খালেদা সরকারের নেতামন্ত্রীদের যোগসাজশে দেশে জঙ্গি কার্যক্রম বিস্তৃতি লাভ করে। আজ ও বিএনপি অন্যতম রাজনৈতিক দোসর, জামাতে ইসলাম। প্রেক্ষাপট 4। ভূমিধ্বস জনপ্রিয়তা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার নির্বাচনী ওয়াদা স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার আলবদর বাহিনীর চিহ্নিত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে। আন্তর্জাতিক মানদণ্ড অক্ষুণ্ণ রেখে এ বিচারক কর্মকাণ্ড পরিচালিত হয়। বিশ্বের প্রায় সকল রাষ্ট্র এ বিচার প্রক্রিয়ায় সমর্থন দিলেও তৎকালীন হানাদার বাহিনীর অন্যতম সহযোগী এ দেশীয় রাজাকার আলবদরদের প্রধান পৃষ্ঠপোষক জামাতে ইসলাম বরাবরই এ বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের মিথ্যাচার এবং আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত করতে বিভিন্ন রকম লবিং শুরু করে। এ বিচারে কুখ্যাত রাজাকার কাদের মোল্লা, আলবদর প্রধান আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী সহ কয়েকজনের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। মূলত এই বিচারের কারণেই আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার প্রতি এ দেশের তথাকথিত ইসলামের ধ্বজাধারী কিছু জঙ্গি সংগঠন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তখন থেকেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি সহ ক্ষমতালিপ্সু আরও বেশ কয়েকটি রাজনৈতিক শক্তির বলয় গড়ে ওঠে। এরপর থেকেই ৭১-এর পরাজিত শক্তির প্রতিশোধ স্পৃহা চরম পর্যায়ে পৌঁছে যায়। তারা দেশি বিদেশি জঙ্গি সংগঠনগুলোর সাথে যৌথভাবে শেখ হাসিনাকে খুন করার পরিকল্পনা করতে থাকে। সেই সাথে আওয়ামী সরকার উৎখাতের নীলনকশা বাস্তবায়নে বিএনপি, জামাত সহ কিছু উগ্র জঙ্গিবাদী সংগঠন পরস্পর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে। এ নেটওয়ার্কের নিউক্লিয়াসে পাকিস্তানি আইএসআই, আমেরিকার সিআইএ, জামাত নিয়ন্ত্রিত ছাত্র শিবির, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম সহ কয়েকটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সম্পৃক্ত হয়ে পড়ে। এরাই বাংলাদেশ একযোগে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটায়, কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে বোমা পুঁতে রাখে, সাইদিকে চাঁদে দেখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে থানা আক্রমণ, উপজেলা পরিষদ ভাঙচুর করে। এদের নেতৃত্বে ১৮ বার শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা করা হয়। ২১শে আগস্ট পল্টনের সমাবেশে এদের নেতৃত্বেই আরজেস গ্রেনেড হামলা করা হয়। এদের নেতৃত্বেই চট্টগ্রামের বহদ্দারহাটে শেখ হাসিনার গাড়ি বহরকে লক্ষ্য করে গুলি ছুড়ে বেশ কয়েকজন নেতাকর্মী হত্যা করা হয়। হেফাজতের শাপলা চত্বর দখলের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করার পর এরা এদের স্ট্র্যাটেজি পাল্টে নতুন ধারার আন্দোলনের পরিকল্পনা করতে থাকে। এই আন্দোলনের সর্বশেষ পরিণতি তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক কথায় আওয়ামী বিরোধী সকল স্তরের স্টেকহোল্ডাররা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র আন্দোলনের নামে এরা সেনাবাহিনীর কিছু অংশ, প্রশাসনের কিছু অংশ, মিডিয়ার কিছু অংশ, তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজের কিছু অংশ, বিদেশে অবস্থানরত আওয়ামী বিরোধী কিছু হাই প্রোফাইল, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং কিছু বরখাস্তকৃত সেনা কর্মকর্তা, সাধারণ মানুষের কিছু অংশকে এরা সম্পৃক্ত করতে সমর্থ হয়। আওয়ামী বিরোধী এই সকল শক্তির সংঘবদ্ধ এক দফা সরকার পতন আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে গণভবন ছাড়তে বাধ্য হন। প্রেক্ষাপট ৫ আওয়ামী সরকারের ১৬ বছরের শাসনামলে অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে সাধিত হয়। এ সময়ের মধ্যে আর্থসামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটে, মাথাপিছু আয়, জিডিপিতেও ব্যাপক পরিবর্তন আসে। আওয়ামী সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় সাধারণ গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভিজিএফ, ভিজিডি, কাবিখা, টিআর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ বেশ কয়েকটি প্রকল্প চালু করে। এছাড়াও স্বল্পমূল্যে টিসিবি, পণ্য বিক্রয়ের ব্যবস্থা চালু করা হয়। করোনাকালীন সময়ে সমগ্র পৃথিবীর অর্থনৈতিক সূচক যেখানে নিম্নগামী ছিল, সে সময় ও শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশের সকল জনগণের জন্য মারণঘাতী করোনা
টিকা বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করেন, যা দেশে বিদেশে প্রভূত প্রশংসা অর্জন করে। শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের প্রত্যক্ষ ষড়যন্ত্র ও বিরোধিতায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উত্থাপন করলে শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলে দেশের এক শ্রেণীর মানুষ এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি করে। দৃঢ়চেতা শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়। গ্রামীণ ব্যাংক কেলেঙ্কারির কারণে এমনিতেই আওয়ামী সরকারের সাথে ইউনূসের শত্রুতা তৈরি হয়েছিল, উপরন্তু তার বিরোধিতা সত্ত্বেও শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে তার দর্প ধুলোয় মিশিয়ে দেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারির পারিবারিক বন্ধু ইউনূস আমেরিকার প্রশাসনকে আওয়ামী সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিধিনিষেধ আরোপে প্রলুব্ধ করেন। আমেরিকা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে জিএসপি সুবিধা বাতিল করে। শেখ হাসিনার সরকার ইউনূসকে তার দুর্নীতির কারণে আদালতে দাঁড়াতে বাধ্য করে এবং তার বিরুদ্ধে প্রায় 700 কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়াও ইউনূসের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উত্থাপন করা হয়, যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ইউনূস একটি মেটিকুলাস প্ল্যান করেন। 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন এই মেটিকুলাস প্ল্যান এর অংশ, যার মাস্টারমাইন্ড ইউনূস স্বয়ং নিজে। যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। তাহলে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজে দেখছেন। আশেপাশে যা ছিল সবার কাঠ, লাঠি, বাঁশ ছিল, তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটে পুলিশকে হত্যা করে ফেলেছে। হাসিনা যে চলে গেছে, সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারছে। ওই যে পুলিশ গুলারে নিয়ে মারছে, মাইরা ওয়াইফাই তার কাইটা সেই তারটা ঝুলায় রাখছে। এই